পাঠ করছি রিমা বিশ্বাসের লেখা গল্প বিষকন্যা। লম্বা বিটসের হাট দেখার ফাঁকে যখন একেবারে কান ঘেঁষে কেউ বলল, শিল্পীর পছন্দ কেবল শিল্প, তাই তো? তখন চমকে পিছন ফিরে তাকালো শিল্পী। তাকাতে একটা দমকা উত্তেজনা ঠেলা মারলেও সঙ্গে একটা নিরাশাও যেন কোপ বসালো। সামনে দাঁড়িয়ে যুগল, ফর্সা মুখ, নীলচে চোখ, গালে সবজেদারির আভা, সাদা প্যান্ট আর সি গ্রিন শার্টে এক বাক্যে সুপুরুষ। আগে ছিল কেবল অল্প বয়সী ছেলে, এখন অনায়াসে পুরুষ বলা যায়। ছোটবেলা থেকে বড়বেলা তো একই সঙ্গেই কেটেছিল, তারপর হুট করেই ছাড়াছাড়ি। এখন ফোনে কথা একেবারেই হয় না। কখনো সখনো হোয়াটসঅ্যাপে ডিপি দেখে ওর প্রশংসা থেকে লেকপুল, এই অবধি বাহ্যিক সম্পর্ক হলেও তলে তলে শিল্পী যদিও অনেক শিল্পকর্মই বুনে গেছে। পুনেতে ইঞ্জিনিয়ারিং পড়ছিল যুগল, আর শিল্পী স্কাল্পচার আর আর্ট নিয়ে পড়ছিল শান্তিনিকেতনে। এর আগে অবধি স্কুলের পড়াশোনা এই শান্তিনিকেতনে একই সঙ্গেই করেছে দুজন। যুগলের উপর বয়ঃসন্ধি থেকে হালকা ক্রাশ ছিল, এখন যেন মনে হচ্ছে ক্রাশ খাস হয়ে উঠেছে। নইলে যুগলের হাতের ভাঁজে নিজের হাত ফাঁসিয়ে একেবারে ওর গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা কোঁকড়া চুলের মেয়েটাকে দেখে এতটা হতাশ মনে হচ্ছে কেন? মনে হচ্ছে কেন পৌষের ঝকঝকে আকাশে হুট করে কোত্থেকে কালো মেঘ চলে এলো কালবৈশাখী রূপ নিয়ে। যদিও মেয়েটাকে একেবারেই উপেক্ষা করে শিল্পী জিজ্ঞেস করলো, কবে এলি? একটা মেসেজ করলে তো পারতিস। আজ এসেছি, ইন্টার্নশিপ কলকাতায়, এখন উইকেন্ডে শান্তিনিকেতনে যাওয়া আসা লেগেই থাকবে। আর ওর সঙ্গে আলাপ জমিয়ে নে, মোহনা। আমরা পুনেতে একসঙ্গে পড়েছি। আর কি আশ্চর্য দেখ, শান্তিনিকেতনে থাকাকালীন না চিনলেও পুনেতে গিয়ে একে অপরের রুট যে এই শান্তিনিকেতন তাই ইনভেন্ট করি। মোহনা হাসল, হাই শিল্পী। শিল্পী শুধু হাসল, আলাপা গেল না। মনোময় মলিন ঈর্ষা। ওরা হাঁটছে, সেদিকে তাকিয়ে রইল স্থির চোখে। যুগলের হাতের ভাঁজে হাত ফাঁসিয়ে কেমন গায়ে পড়া নির্লজ্জের মতন হাঁটছে মেয়েটা, যেন এই বুঝি যুগল হাতছাড়া হয়ে গেল। মেয়েটা দুশ্চরিত্র। এ ধরনের গায়ে পড়া মেয়েদের খুব ভালো করে চেনে শিল্পী। মনে মনে হাসে, আবার বলে, যুগল মহারাজ, আপনার কপালে ঢের দুঃখ আছে। বাড়িতে ফিরেও মন চড়ুই পাখির চালে ফুরুত ফারুত। ব্যাগের ভিতর থেকে একে একে বের করছে আজকের মেলার সংগ্রহ। টেরাকোটার হাড় দুল, চটের ব্যাগ, নিজের কাজের বিভিন্ন মাপে তুলি, আর ফ্রিতে নিয়ে এসেছে মাথা ভর্তি বিরক্তি, মন ভর্তি অস্বস্তি। ছোটবেলা থেকেই তো নানা অস্বস্তিতে কেটেছে জীবন। বাবার রোজগার নেই, রোজগার বলতে বাড়িতে বসে ছেলে মেয়েদের আঁকা শেখানো। বাবার শিল্পজ্ঞান ওদের সংসার ঠেলেছে ঠেলাগাড়ির গতিতে। যদিও বাবার স্বপ্ন শিল্পীর নাম সারা বিশ্বে ছড়িয়ে যাক, ওর আঁকার বিস্তার হোক সারা দেশে বিদেশে, ওর আঁকার এক্সিবিশন হোক প্যারিসে, ইটালিতে, রোমে। নিজের অসম্পূর্ণ একটা স্কাল্পচার নিয়ে বসলো এবার। এক মগজ আর সামনে মুখ। বুদ্ধি আর বুদ্ধির প্রতিফলন ছিল বক্তব্য। এখন বুদ্ধিটা সু না কু, এটাই ভাববার। যদিও মন ভাবাচ্ছে টুকরো গল্প, ফেলে আসা ছোটবেলা, ক্লাস 3-4 আরও। যুগল আর ও একসঙ্গে অনেক খেলনা বাটি খেলেছে। সেখানে যুগলকে বারবার যেতে হতো বাজারে, আর শিল্পী গুচ্ছের খেলনা হাঁড়ি করা নিয়ে খেলতো একা একা। যুগল তার শৈশবের চাহিদা অনুযায়ী ওইসব সম্পত্তিতে নিজের দখল জমানোর প্রচেষ্টা করতে গেলে সে বাজারের জন্যই জন্মেছে, এমন ছকে বাঁধা মতবাদে তাকে শিল্পী বারবার চিৎপাত করত। সে ছিল অনেক ছোট বাচ্চা বয়সের গল্প। একটু বড় হলে শিল্পী যখন প্রথম প্রথম সাইকেল চালানো শিখছে, তখন ও সাইকেলের ক্যারিয়ার ধরে থাকতো যুগল। পরীক্ষার আগে আগে নিজের প্রাইভেট টিউটরের নোটসও দিয়েছে শিল্পীকে। শিল্পীর বাবার ভালো টিউটর রাখার মতন রোজগার ছিল না কি না, কিন্তু এসব কারণে নয়। শিল্পীর ওকে ভালো লাগতো একেবারে অকারণে। আর আজ সেই ভালো লাগা একেবারে ছিনিয়ে নিয়ে গেল এক অচেনা পড়শি। মন ভালো থাকে কি করে? প্রতিদিন সকালে শিল্পীর 2টো টিউশন থাকে, বিকেলে একটা। সকালে টিউশন সেরে ফিরতি পথে মনে হলো মন ভালো করতে না হয় চকলেট পেস্ট্রি নিয়ে যাবে বাড়িতে। যা ভাবা তাই কাজ। সেও আজকাল কয়টা টিউশন ধরেছে। 2 দিন আগে মাইনে পেয়েছে হাতে। কনফেকশনারি শপে ঢুকতে হলো আর এক কাণ্ড। চোখাচোখি হলো মোহনার সঙ্গে।
সেই এক ন্যাকা ন্যাকা আদুরে ভঙ্গি, সঙ্গে একজন মাঝবয়সী লোক। বড় একখানা বার্থডে কেক শপের শোকেজের মাথার উপর রাখা, কর্মচারী মন দিয়ে নাম লিখছে তাতে। মোহনা চোখে মুখে হাসল, বলল, হাই শিল্পী, আজ আমার বার্থডে, তাই বাবা কেক কিনতে আমায় নিয়ে এসেছে। আসলে এভরি বার্থডেতে বাবা আমায় সঙ্গে নিয়েই কেক কেনে। তবে আজ বিকেলের পার্টিতে তোমার আসা চাই, কিন্তু মাস্ট। অসহ্য একটা নিবেদন, যা গ্রহণযোগ্য নয় কোনো মতেই। তাই স্পষ্টাস্পষ্ট শিল্পী বলল, আজ বিকেলে মনে হয় আমার যাওয়া হবে না, বাট উইশ করাই যায়। মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে। হ্যাপি বার্থডে মোহনা। দুহাত ছড়িয়ে মোহনাকে আলগাভাবে জড়িয়ে ধরল শিল্পী। মোহনার বাবা বললেন, আসতে তোমায় হবেই মা, বন্ধুর জন্মদিন কখনো কি মানা করতে আছে? আমরা কিন্তু অপেক্ষা করব। মোহনা আবার জুড়ে দিল, যুগল নয় তোমায় সঙ্গে নিয়ে আসবে? ব্যাস, আর কোনোভাবেই ব্যাপারটা এড়িয়ে যাওয়ার সুযোগ রইল না। সব থেকে বেরোতে মোহনা বলল, বেশি কাউকে বলিনি, শুধু ফ্রেন্ডস অ্যান্ড মা বাবা। একদম ভালো লাগলো না এ আমন্ত্রণ। ভালো না লাগার বিরক্তিতে পরিণত হলো যখন যুগল বাড়ি পর্যন্ত এলো শিল্পীকে পিক করতে, আর গায়ের পাঞ্জাবির আঁকা ময়ূরের পালকটায় হাত বুলিয়ে বলল, এটা মোহনা এঁকে দিয়েছে। জানিস, ওর বেসিক কোনো ট্রেনিং নেই, তবু আঁকার হাত দারুণ। কথাটায় কানের লতি লাল হলো শিল্পীর। কেন যেন মনে হলো কেউ দাঁড় করিয়ে বুঝে চর কষালো। শিল্পীকে তবে ট্রেনিং নিয়ে আর্টিস্ট? আর যারা কাকবক আঁকছে তারা বর্ন পিকাসো? মোটর বাইকে যুগলের পিছনের সিটে বসে কেমন গরম লাগছিল। পৌষের সন্ধ্যা, মোটর বাইক বাতাস কেটে চলেছে, নাকে ভিজে বাতাসে চলাফেরা। তবু এত গরম কেন? মোহনার বাড়ির অবস্থা বেশ ভালো। একতলা বাড়ি, চৌহদ্দিঘিরে পাঁচিল তোলা, অনেকটা জমির উপর বাড়ি। পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে শাঁস দেবদারু গাছ। সন্ধ্যার ফুরিয়ে আসা আলোয় বাগানের আর বাকি মরশুমি ফুলের বাহার ম্রিয়মান। হালকা গোলাপি রঙের গাউন পরেছিল মোহনা। ওর বাবার পিছন পিছন ঘুরে ঘুরে কিছু একটা আবদার করছিল। ভদ্রলোক ডেকোরেশন নিয়ে ব্যস্ত। এসব দেখে চোখটা জ্বালা করে উঠল নিজের জন্মদিনের কথা মনে করে। বাড়িতে আজ পর্যন্ত কেক আসেনি। মা পায়েস করে অবশ্য। গিফট বলতে সারা বছর যে জিনিসটার দরকার থাকে তাই গিফটের নামে মিটিয়ে দেওয়া হয়। কোনো বছর স্পোর্টস শু, কোনো বছর কোচিং সেন্টারের অ্যাডমিশন। একবার পেয়েছিল জ্যামিতি বাক্স, একবার 10 ইয়ার্সের কোশ্চেন পেপার উইথ সলিউশন। বুকের কোণটা কুনকুন করছে। টেবিলের একপাশে স্তরে স্তরে রাখা মোহনার জন্য আসা গিফট বক্স। যুগলকে এতটা খুশি হতে আগে কখনো দেখেনি শিল্পী। আজকে এদের এই ব্যস্ত পার্টিতে নিজেকে বড় বেমানান লাগছিল। কিন্তু আবহাওয়া যেন এক দমকা হাওয়ার আগমনের মতোই বদলালো গিটারের এক ঝংকারে। গিটার বাজিয়ে গান ধরেছে এক যুবক। ভাষা বোঝা না গেলেও সুর বলছে হ্যাপি বার্থডে সং। মোহনার বন্ধুরা একসঙ্গে হুল্লোড় করে উঠল। সপ্তদ্বীপ। দরজার মুখে দাঁড়িয়ে লম্বায় 5-10 ছিপছিপে গড়নের এক যুবক, সাদা কুর্তা, ব্লু ডেনিম জিন্স, গলায় গিটার। হোপ ফ্রান্স যাওয়া সার্থক হবে এবার। অ্যামেজিং প্রোনাউন্সিয়েশন। কাজের ফাঁকে বললেন মোহনার বাবা, কিছু কিছু আমারও শেখা আছে। লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, মিট মাই ফ্রেন্ড কাম গুরুদেব সপ্তদ্বীপ বসুরায়। মোহনা সবাইকে শান্ত করিয়ে দুহাত তুলে সকলের মনোযোগ আকর্ষণ করার ভঙ্গিতে ঘোষণা করল। ওর বন্ধুদের মধ্যে কেউ কেউ বলল, সে আপনি না বললেও ওনার পপুলারিটি যথেষ্ট ওনার নাম জানার জন্য। কিন্তু হয় গুরুদেব? ভাই, তুই দীক্ষা দেওয়া কবে থেকে শুরু করলি? ঝংঝং গিটারে তরঙ্গ তুলে সপ্তদ্বীপ বলল, দীক্ষা দিই ম্যান, চাস তো তোকেও দিয়ে দিই। শুনি মন তো শুনি। চিলাই ভব মস্তায় ভব, টেনশন করো সহায়া। হাসির রোল উঠল চারপাশে। মোহনা একপাশে দাঁড়িয়ে কেক খাচ্ছিল। হঠাৎ সপ্তদ্বীপ ওর কাছে এসে দাঁড়ালো। ফিশ ফ্রাই কামড় দিয়ে বলল, আহা সোয়াদ আছে। কি নাম? সপ্তদ্বীপের প্লেটে উঁকি মেরে শিল্পী বলল, মেনুতে লেখা নেই। থতমত খেয়ে তাকাবার ভঙ্গি করল সপ্তদ্বীপ। মেনুতে তোমার নাম লেখা আছে নাকি? আমার নাম থাকতে যাবে কেন? তুমি মাছ ভাজা খাচ্ছিলে, তাই ভাবলাম ডিশটার নাম জানতে চাইছো। নাইস ওয়ান। কিন্তু এই পার্টিতে সব চেনার মাঝে একমাত্র তোমাকে অচেনা মনে হলো। এখানেই থাকা হয় বুঝি?
থাকার ইচ্ছে তো মানুষের মন মস্তিষ্কে, কিন্তু আপাতত স্থান সীমিত গণ্ডিতেই। দ্যাট সাউন্ড ইন্টারেস্টিং। কি করা হয়? তোমার পেশা কি? গুরুগিরি মাত্র? না, কখনো সখনো অ্যাজ আ বডিগার্ডের কাজও করি। এই যেমন রাত বেশ হলো, বাইরে কুয়াশাও কম নয়, তাই তোমায় নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটাও আমি করে ফেলতে পারি। তার ঢিসুম ঢুসুম জানা আছে? কথার মাঝে মোহনা এসে বলল, বাব্বা সপ্ত, তুই তো দেখছি মেতে গেছিস। ভাই, ভালোই পারিস কিন্তু সেটিং করতে। সেটিং? হোয়াট আ চিপ ওয়ার্ড মোহু। তারপর গোলমালে আবার সব কথা চোখাচোখি হওয়া, হাসি ঠাট্টা গান মিলেমিশে গেল। লাউড মিউজিকে উত্তাল নাচে মজল সকলে। যদিও শিল্পীর মাথার ভিতরে রয়ে গেল সপ্তদ্বীপের রেশ। রেশ আর মোহর টানাটানিতে ঘটল আর এক ঘটনা। সপ্তাহ শেষে শিল্পীর মেজমাসি ভর্তি হলো হাসপাতালে। শিল্পী দেখা করে ফিরছে কি হসপিটালের দোতলার করিডোরে একেবারে থমকে দাঁড়ালো। মেন গেট দিয়ে হসপিটালের একতলার ফ্লোরে ঢুকে বিভ্রান্তের মতো এদিক ওদিক করছে সপ্তদ্বীপ। সাদা কুর্তাটা রক্তে ভিজে, একটা 7-8 বছরের বাচ্চাকে পাঁজা কোলে করে রয়েছে। ওয়ার্ড বয় একটা স্ট্রেচারে তাকে তুললে ও রিসেপশনে ছুটল। নিচে দ্রুততায় নেমে শিল্পী ওর কাছে গিয়ে জানতে চাইল, ও ব্যস্ততায় বলল, কি মুশকিল বলো দেখি। বলছে পুলিশ আগে আসবে, তারপর এরা ট্রিটমেন্ট শুরু করবে। আরে ফার্স্ট এডটুকু তো দিক। বাচ্চাটার জ্ঞান পর্যন্ত নেই। তোমার চেনাশোনা কেউ আছে? এসআই, ইন্সপেক্টর, কমিশনার, এনিওয়ান? না। ওখানকার এক ডাক্তারকে শেষে পাকড়াও করে চিকিৎসা শুরু করালো সপ্তদ্বীপ। ফর্মে সই পর্যন্ত করলো। পেমেন্ট করলো নিজের অ্যাকাউন্ট থেকে। পুলিশ এলে বয়ান দেওয়ার সময় বলল, রাস্তা ক্রস করছিল, একটা বাইক মেরে দিয়ে গেল, নাম্বার মনে আছে। আপনার কে হয়? জিজ্ঞেস করলো সাব ইন্সপেক্টর। সপ্তদ্বীপ বলল, রাস্তায় যাচ্ছিল, আমার পরিচিত কেউ না। আশা করি জ্ঞান ফিরলে বাড়ির অ্যাড্রেস কি স্কুলের নাম নিশ্চয়ই বলতে পারবে। তার জন্য ওর আগে সুস্থ হওয়া দরকার। অবাক হলো শিল্পী। স্বার্থের দুনিয়ায় এমন বেপরোয়া পরোপকারী কে আছে? এদের বুঝি ঈশ্বর হাতে গুনে অনেক হিসেব করে পাঠায়। এদিকে মা পাঠাবে পিঠে, তাও যুগলদের বাড়ি। মোহনার জন্মদিনের দিন শিল্পীকে পিক করতে এসে সে একগাল হেসে আবদার করে গেছে, পুনেতে তোমার দুধ পুলি হেব্বি মিস করতাম। শিল্পীর মা নলিনী কান মোলা দিয়ে বলেছেন, আর কাকিমাকে মিস করা হতো না, তাই তো? এখন কানমোলার খেসারত দিতে হচ্ছে এই পিঠে ভর্তি বাটি চালান দিতে। যদিও আজকাল যুগলকে কেবলই পড়শিই মনে হয়, আর একজন যেন নিজের বিস্তৃতি দিয়ে নিজের রাজত্ব বাড়িয়ে চলেছে। বাইরে বেরোতে আর একবার চমকানোর পালা। সপ্তদ্বীপ ওদের পাড়ায়, ভম্বলদের বাড়ির লাগোয়া মাঠটায় ওকে ঘিরে কচি কাঁচার দল। একখান কালো নেড়ির ছানা ওর কোলে। সাবধানে তা নামিয়ে দিল ভম্বলের 5 বছরের ভাইপো গোগলের হাতে। সামলে, দেখিস আজ একটু গরম দুধ দিস। তারপর শিল্পীকে দেখে সেও অবাক। কি ব্যাপার, স্পাইগিরি করছো নাকি? সেরকম কিছু আমিও তো বলতে পারি। কুকুরছানা কোথায় জোগাড় করলে? সপ্তদ্বীপ মাঠের পিছনের নর্দমাটা দেখিয়ে বলল, ওতে বেচারা পড়ে গিয়েছিল, তুলে আনলাম। তাতেই তো দেখছি তোমার পাড়ার কচি কাচারা বেশ ইমপ্রেসড। অবশ্য আমি যদিও এসেছি বন্ধুর পাড়ায়, বন্ধুর বাড়ি। তোমার ঘটনা কি? ঠিক করে হেসে শিল্পী বলল, আমি চলেছি আমার বন্ধুর বাড়ি, তার সোয়াদের খাদ্য বহন করে। আহা, কি ভাগ্যই না বন্ধুটির। আমার কপালে বুঝি এমন সুখ জুটল না আর। তারপর একসঙ্গে পা মেলানো হলো যুগলের বাড়ি পর্যন্ত। যুগলের বাড়ি ঢোকার মুখে কিছুটা সিরিয়াস হয়ে সপ্তদ্বীপ বলল, যা হয়েছে সে নিয়ে কোনো কথা ওকে রিপিট করতে না দেওয়াই ভালো। বেচারা শকে আছে। আমরা বরং লাইট ডিসকাশন করব। কথার কিছুই বোধগম্য হলো না শিল্পীর। কৌতূহলে ভুরু কুঁচকে গেল। যা হয়েছে মানে? কি হয়েছে? সে কি, তুমি জানো না? যেন চমকালো সপ্তদ্বীপ। না তো। দুপাশে মাথা নাড়ে শিল্পী। ওর হাত থেকে প্লেটটা নিজের হাতে নিয়ে সপ্তদ্বীপ বলল, আচ্ছা, ভেতরে গিয়ে নয় কথা হবে। যুগলের মার মুখটা শুকনো দেখালো। শিল্পীর হাত থেকে ম্লান মুখে প্লেট নিয়ে বললেন, কত পিঠে পাঠিয়েছে রে নলিনী। আমি প্লেট পরে দিয়ে আসবো খন। সপ্তদ্বীপের সঙ্গে যুগলের ঘরে ঢুকতে দেখল ঘর অন্ধকার। লাইট জেলে সপ্তদ্বীপ টেবিলে মাথা রেখে চেয়ারে বসে থাকা যুগলকে দেখতে পেল। ওদের দেখে যুগল ফিকেভাবে বলল, ওহো তোরা।
যুগলের চোখ মুখ বসা, গলার স্বরও ক্ষীণ। কেমন চলছে জব? মন্ডে জয়েন তো? এবার সব বন্ধুরা মিলে একটা ট্যুর প্ল্যান করলে বেশ হয় বল? সপ্তদ্বীপ প্রস্তাব পেশ করে খুব স্বাভাবিকভাবে। দাঁড়া, আগে মোহনা সুস্থ হোক। বেচারি যে হঠাৎ এমন আজব একটা প্রবলেম হবে কে জানত। যুগল আহত। ডোন্ট ওরি ব্রো, ঠিক হয়ে যাবে। ডক্টর ভার্গব তো বললেন এগুলো থেকে রিকভারি তাড়াতাড়ি হয়। শিল্পী কিছুই বুঝতে পারছিল না, তাই চুপ করেই রইল। যুগলদের বাড়ি থেকে বেরিয়ে আশ্চর্য চোখে সপ্তদ্বীপের দিকে তাকালে ও বলল, সেদিন বার্থডে পার্টির রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল মোহনা। মেবি কোনো পয়জনাস রিয়াকশানে বাঁ পোর্শন প্যারালাইজড হয়েছে। ডক্টর বলছিলেন নিউরোটক্সিক এজেন্ট ওর শরীরে পাওয়া গেছে। মেবি স্নেক ভেনাম। শিল্পীর কাঁধে হাত রাখল সপ্তদ্বীপ। বাট ইউ ডোন্ট ওরি, ও ঠিক হয়ে যাবে, ডক্টর অ্যাসিওর করেছে। শিল্পী ফিরে এসেছে বাড়িতে। সেই স্কাল্পচারটা নিয়ে বসেছে আবার। ব্রেন আর মুখের অভিব্যক্তি। নিজের কাজ দেখে নিজেই চমকালো হঠাৎ। মুখটা কি বিকারগ্রস্তর মতন দেখাচ্ছে? অসুস্থ কোনো মুখ? মোবাইল বাজছিল। শিল্পী কেমন অন্যমনস্ক। অনেকক্ষণ পর যেন ও ফিরল জগতে। ফোন ধরল ওপাশে সপ্তদ্বীপ বলল, তোমার কাছে পট পেন্টিং কিছু আছে? আমার একটু দরকার ছিল। কিছু যেন বুঝতে পারছিল না প্রথমটাই শিল্পী। বেশ কিছু পরে বোধগম্য হলো কথাটা। আসতে বলল, হ্যাঁ আছে তো। বেশি না, দুটো হলেই হবে। আমার এক বন্ধু স্টল দিচ্ছে। শোয়ের জন্য কটা পট কম পড়ছিল। বুঝতেই পারছ তাড়াহুড়োই যা হয়। ইফ ইউ ডোন্ট মাইন্ড। সপ্তদ্বীপকে বাড়ি আসতে বলল শিল্পী। কয়েকটি পট আগে থেকেই গুছিয়ে রেখেছিল। সপ্তদ্বীপ ওর ঘরে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল ওর কাজ। কফি আনি? জিজ্ঞেস করলো শিল্পী। আরে সেটাই তো ভাবছিলাম, মেয়েটা কি ফর্মালিটি পর্যন্ত বোঝে না? হেসে শিল্পী বেরিয়ে এলো। তারপর কফি মাগ নিয়ে ঘরে ঢুকতে থমকে দাঁড়ালো। সপ্তদ্বীপের হাতে সেই ডায়মন্ড কাটিংয়ের কাঁচের শিশি। ওটা তো ওর ওয়েস্ট বক্সে ফেলা ছিল। ওখান থেকে তুললো নাকি ও? শিশিটা নাকের কাছে ঠেকাতে যেতেই হঠাৎ চিৎকার করে উঠল শিল্পী। ঝনঝনিয়ে ভেঙে গেছে হাত থেকে খসে পড়া কাপ। স্টপ ইট! শিল্পী হাঁপাচ্ছে। সপ্তদ্বীপ ওর দিকে স্থির চোখে চেয়ে। সারা শরীর থরথর করে কাঁপছে শিল্পীর। ওর দিকে এগিয়ে এলো সপ্তদ্বীপ। শিশিটা বাড়িয়ে বলল, কি এটা? এক ঝটকায় ওর হাত থেকে শিশিটা নিয়ে শিল্পী উত্তর দিল, ইঁদুর মারার বিষ। লাগবে না তাই ফেলে দিয়েছিলাম। ইঁদুর মারার না মানুষ? বিস্মিত চোখে তাকায় শিল্পী। এই শিশি খালি অবস্থায় আমি পড়ে থাকতে দেখেছি মোহনাদের ড্রয়িং রুমের কর্নারে রাখা ওয়েস্ট বক্সে। শিশিটা ইউনিক, এত ছোট আর ডিজাইন করা বলে চোখে পড়েছিল। আর শুধু তাই নয়, আমি তোমাকে ওই শিশিটা ওয়েস্ট বক্সে ফেলতে দেখেছিলাম। এবার কি বলবে শিল্পী? থরথর কাঁপুনিতে মেঝেই লেপ্টে বসে পড়ে শিল্পী। ওর সামনে দাঁড়িয়ে সপ্তদ্বীপ। চাইলে তোমায় পুলিশে দিতে পারি, কিন্তু তোমায় কেন যেন ভালো লেগে গিয়েছিল। সেই ভালো লাগার কথা ভেবে আর তোমায় নিয়ে টানাহাসরা করতে চাই না। বাট আই ওয়ার্ন ইউ, ভুলেও মোহনা ত্রিসীমানায় মারাবে না তুমি। আমি 100% শিওর মোহনা সুস্থ হয়ে যাবে। কিন্তু তোমার কি হবে একবার চিন্তা করে দেখেছ? শিশিটা টেবিলে রেখে সপ্তদ্বীপ চলে যাচ্ছিল হনহনিয়ে। শিল্পী নিজের মনে হঠাৎ আসা বিপর্যয় সামলে কোনো রকমে উঠে দাঁড়িয়ে সপ্তদ্বীপের সামনে এসে পড়ল। কিছু বলতে চাইল ওকে, কিন্তু সপ্তদ্বীপের চোখে সেই আগের রহস্য, ভালোবাসা, রোমাঞ্চ কই? এ যে ঘৃণা, তীব্র ঘৃণা। তুমি কারোরই সঙ্গের যোগ্য নাও শিল্পী, রূঢ়ভাবে বলল সপ্তদ্বীপ। তারপর একটি বারের জন্য পিছন ফিরে না তাকিয়ে চলে গেল নির্মম সত্যের মতন। টুকরো কথা মনে পড়ছিল শিল্পীর। বাড়িতে এসেছিল এক বেদিয়া মহিলা। বাতের ওষুধ বিক্রি করছিল বাড়ি বাড়ি। বলল, অনেক বিষও বেচি দিদি। বিছে, সাপের, ওসব দাবা দারু বানায় যারা, তাদের লাগে। আমরা শুধু বিষ নিকালনাকা কাম করি। বেদিনী মহিলা, চকচকে কালো রঙের থলথলে গতর। 2 শিশি কালো চিতির বিষ নিয়েছিল শিল্পী। নিউরোটক্সিক ভেনাম। সব জেনে করেছিল এ কাজ। নিশ্চুপে মোহনার খাবারে ঢেলে দিয়েছিল এ বিষ। কেন? হিংসায়? এত বিষাক্ত হয় ঈর্ষা? মোহনার শরীরে বিষ প্রশমিত হলেও বিষমুক্ত কি হতে পারবে শিল্পীরা কোনো কালে? নাকি যুগ যুগ ধরে থেকেই যাবে এই বিষকন্যারা?
আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।